Okay, reading passage 1, test 3, Cambridge 11. এই প্যাসেজটা সলভ করার জন্য সবার আগে আমরা দেখব হেডিং, ইনস্ট্রাকশন এন্ড হেডিং। ইনস্ট্রাকশন দেওয়া আছে you should spend about 20 minutes on questions 1 to 13 which are based on reading passage 1 below. তার মানে আমার 20 মিনিটে আমাকে 13টা প্রশ্নের আনসার করতে হবে প্যাসেজে। The story of silk, সিল্কের গল্প। The history of the world's most luxurious fabric from ancient China to the present day. তাহলে এটা সিল্ক নিয়ে গল্প, সিল্কের গল্প। World's most luxurious fabric, পৃথিবীর সবচাইতে বিলাসবহুল কাপড়। পৃথিবীর সবচাইতে বিলাসবহুল কাপড়ের ইতিহাস, from ancient China to the present day. প্রাচীন চায়না থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের সবচাইতে বিলাসবহুল কাপড়ের ইতিহাস। তাহলে এই হেডিং পরে এবং সাবহেডিং পরে আমরা বুঝতে পেরেছি এই প্যাসেজটা পুরোটাই হবে সিল্ক এবং সিল্ক থেকে উৎপন্ন কাপড়, সিল্ক ফ্যাব্রিক। এবার আমরা সরাসরি চলে যাব প্যাসেজে, প্যাসেজ কোয়েশ্চেনে। দেখা যাক কোয়েশ্চেন ইনস্ট্রাকশন কি দেয়া আছে। কোয়েশ্চেন 1 to 9, তার মানে প্রথমে 9টা প্রশ্ন। কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি, এক শব্দের মধ্যে লিখতে হবে। from the passage, নিচ থেকে লিখতে হবে না, প্যাসেজ থেকে লিখতে হবে for each answer. Write your answers in boxes 1 to 9 in your answer sheet. তার মানে নিচে 9টা প্রশ্ন নোট নিতে হবে, নোট হিসেবে লিখতে হবে। 9টা প্রশ্নের আনসার হবে, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে উত্তর দিতে হবে এক শব্দের মধ্যে। The story of silk, early silk production in China. তাহলে আর্লি সিল্ক প্রোডাকশন ইন চায়না, শুরুর দিকে চায়নাতে সিল্কের উৎপাদন। অ্যারাউন্ড 3000 BC অ্যাকর্ডিং টু লিজেন্ড, লিজেন্ড মানে লোককথা। Around 300 BC, silkworm cocoon fell into emperor's wife's dish. Silkworm, the silk পোকার যে কুকুন বা খোলসটা, fell into পড়েছিল emperor's wife's, সম্রাটের স্ত্রীর কোন জায়গায় পড়েছিল সেটা আমাকে বের করতে হবে। Emperor's wife invented something to pull out silk fibers. তাহলে এম্পারার, সম্রাটের স্ত্রী, সিল্ক ফাইবার, সিল্কের আঁশগুলো টেনে বের করার জন্য কোন জিনিসটা আবিষ্কার করেছিলেন? তো আমরা দেখেছি এটা হচ্ছে নোট কোয়েশ্চেন। এছাড়া আর কি কোয়েশ্চেন আছে আমরা একটু দেখি। ট্রু ফলস নট গিভেন আছে 4টা। এখানে দেখা যাচ্ছে 10 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। Gold was the most valuable material transported along the Silk Road. Silk Road বরাবর সবচাইতে, সিল্ক রোড বরাবর যে পণ্যটা সবচাইতে বেশি ব্যয়বহুল হিসেবে পরিবহন করা হতো সেটার নাম ছিল স্বর্ণ। স্বর্ণই সবচাইতে দামি পণ্য যেটা সিল্ক রোড দিয়ে আনা নেওয়া করা হইতো। তাহলে সবচাইতে দামি পণ্যের নাম স্বর্ণ যদি হয় তাহলে আনসার হবে ট্রু, আর স্বর্ণ যদি না হয় তাহলে আনসার হবে, স্বর্ণ না হয়ে অন্য কিছু হলে আনসার হবে ফলস, আর এই ব্যাপারে কোনো তথ্য না দেওয়া থাকবে তাহলে আনসার হবে নট গিভেন। Most tradesmen only went along the certain sections of the Silk Road. বেশিরভাগ ব্যবসায়ীরা only went along certain sections of the Silk Road,
সিল্ক রোডের কিছু অংশ, সার্টেন সেকশনস, কিছু অংশ সিল্ক রোডের কিছু অংশে বরাবরই যেত, কেবল সিল্ক রোডের কয়েকটি অংশেই ভ্রমণ করত। তাহলে আমাদেরকে এইখানে দেখতে হবে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সিল্ক রোড দিয়ে আনা, সিল্ক রোডের দিয়ে আনা নেওয়া করা হয়তো যে সমস্ত পণ্য, তার মধ্যে সবচাইতে দামি পণ্যের নাম হচ্ছে স্বর্ণ। আর বেশিরভাগ ব্যবসায়ীরা সিল্ক রোডের কয়েকটি অংশ দিয়েই, মানে কয়েকটি সেকশনে আসা যাওয়া করতো, সব সেকশনে আসা যাওয়া করতো না। তাহলে পণ্য এবং সেকশনস নিয়ে আলোচনা করলে আমরা এইদিকে ফিরে আসবো। ঠিক আছে, আমরা তাহলে একটু প্রশ্নের দিকে, আবার প্রথম দিকের প্রশ্ন দুইটা দেখি। একটা হচ্ছে সিল্ক ওয়ার্মের কুকুনটা, সিল্ক ওয়ার্মের যে মানে সিল্ক ওয়ার্মের যে কুকুন, সেটা সম্রাটের স্ত্রীর কিসের উপর পড়েছিল? স্ত্রীর কোথায় পড়েছিল? আর সম্রাটের স্ত্রী এই সিল্ক ফাইবার, সিল্কের আঁশ বের করার জন্য কি আবিষ্কার করেছিল? এবার আমরা প্যাসেজটা পড়া শুরু করি। Silk is a fine, smooth material produced from the cocoons, soft protective shells that are made by mulberry silkworms. সিল্ক হচ্ছে সূক্ষ্ম মসৃণ পণ্য, সূক্ষ্ম মসৃণ বস্তু, যেটা উৎপন্ন হয় কুকুন থেকে। কুকুন হচ্ছে একটা নরম প্রতিরক্ষাকারী খোলস, যে খোলসগুলো তৈরি করা হয়, যে খোলসগুলো তৈরি হয় মালবেরি সিল্কওয়ার্ম থেকে। তাহলে মালবেরি সিল্কওয়ার্ম থেকে উৎপন্ন কুকুনের থেকেই সূক্ষ্ম এবং মসৃণ বস্তুর নামই হচ্ছে সিল্ক। Legend has it that it was Lei Ju, wife of the Yellow Emperor, ruler of China in about 3000 BC, who discovered silkworms. Legend has it that মানে এরকম লোককথা আছে, মানুষের মুখে শোনা যায় এই কথা যে লিজু, ওয়াইফ অফ ইয়েলো এম্পারার, ইয়েলো সম্রাটের স্ত্রী লিজু, যে ইয়েলো এম্পারার ছিল রুলার অফ চায়না ইন অ্যাবাউট 3000 বিসি। 3000 খ্রিস্টপূর্ব 3000 বছর আগে চায়নার শাসক যিনি ছিলেন হলুদ ইয়েলো এম্পারার বা ইয়েলো সম্রাট, এবং তার স্ত্রী ছিল লেইজু, তিনি এটা আবিষ্কার করেছেন বলে লোকে মুখে শোনা যায়। One account of the story goes that, এই গল্পের একটা বিবরণ, one account মানে বিবরণ, একটা বিবরণে বলা আছে যে as she was taking a walk in her husband's gardens, যখন সে হেঁটে বেড়াচ্ছিল তার স্বামীর বাগানে, she discovered that silkworm were responsible for the destruction of several mulberry trees. সে উদ্ঘাটন করলো যে এই সিল্ক ওয়ার্মটাই মালবেরি ট্রিগুলোর ধ্বংসের জন্য দায়ী। She collected a number of cocoons and sat down to have rest. সে কয়েকটা কুকুন নিল এবং বিশ্রাম নেওয়ার জন্য বসলো। It just so happened that while she was sipping some tea, ঘটনা এমন হলো যে যখন তিনি চায়ে চুমুক রাখছিলেন, one of the cocoons that she had collected landed in the hot tea and started to unravel into fine threads.
One of the cocoons that she had collected, সে যে কয়টা কুকুন সংগ্রহ করেছিল সেগুলোর মধ্যে একটা ল্যান্ডেড ইন দ্য হট টি, গরম চায়ের মধ্যে পড়ে গেল, and it started to unravel, এবং এই কুকুনটার খোলস খুলতে শুরু করলো into a fine thread, খোলসগুলো খুলে সূক্ষ্ম সুতায় পরিণত হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এখানে দেওয়া আছে ওয়ান অফ দ্য কুকুনস দ্যাট শি হ্যাড কালেক্টেড, সে তার সংগ্রহে নেওয়া কুকুনগুলোর মধ্যে একটা ল্যান্ডেড ইন দ্য হট টি, তার চায়ের মধ্যে পড়লো। তাহলে আমাদের প্রশ্ন ছিল সিল্কওয়ার্ম কুকুন ফেল ইনটু এম্পারারস ওয়াইফস, এম্পারার স্ত্রী কোথায় পড়েছিল? টিতে। তাহলে আমাদের এখানে আনসার হবে টি। একটা প্রশ্নের আনসার পেয়ে গেছি আমরা, পরবর্তী প্রশ্ন আরেকটা পড়ি। Emperor's wife invented something to pull the silk fibers. Only something were allowed to produce silk. মানে only dash were allowed to produce silk. সিল্ক উৎপাদন করার জন্য অনুমোদন কাদেরকে দেওয়া হয়েছিল? Only dash were allowed to wear silk. এবং সিল্ক পরিধান করার জন্য অনুমোদন কাদেরকে দেওয়া হয়েছিল? এই দুটো আমাদেরকে বের করতে হবে। Lizu found that she could wind these thread around her fingers. Wind মানে হচ্ছে পেঁচানো। Lizu found that she could wind this thread. সে চাইলে এটা পেঁচাতে পারে তার আঙ্গুলের চারিদিকে। এই সুতোগুলো কুকুন থেকে বের হওয়া সুতোগুলো তার আঙ্গুলের চারপাশে পেঁচিয়ে নিতে পারে। Subsequently, she persuaded her husband to allow her to rear silkworms on a group of mulberry trees. পরবর্তীতে সে তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলো যেন তাকে অনুমোদন দেওয়া হয় সিল্কওয়ার্মের লালন পালন করার জন্য মালবেরি গাছের কতগুলো মালবেরি গাছের মধ্যে। She also devised a special reel to draw the fibers from the cocoon into single thread so that they would be strong enough to be woven into fabric. She also devised, সে আবিষ্কার করেছে, a special reel, একটা বিশেষ ধরনের রিল, to draw the fibers, যেটা দিয়ে টেনে বের করা যাবে আঁশগুলো from the cocoon, কুকুন থেকে আঁশগুলো বের করার জন্য সে একটা বিশেষ ধরনের রিল আবিষ্কার করেছিলেন। তাহলে কুকুর থেকে আঁশগুলো টেনে একটা সুতাতে পরিণত করতে সে রিল ব্যবহার করেছিল, যাতে করে so that they would be strong enough to be woven, যাতে করে এই সুতোগুলো এত শক্ত হয় যে এগুলো দিয়ে জামা কাপড় তৈরি করা যায়। তাহলে এখানে দেওয়া আছে ডিভাইস, ডিভাইসটাকে এখানে ঘুরিয়ে বলা হয়েছে ইনভেন্টেড এ স্পেশাল রিল। যেহেতু ওয়ান ওয়ার্ড বলেছে তাহলে আমাদের একটা ওয়ার্ডই বসাতে হবে, তাহলে এখানে আনসার হবে রিল। টু পুল আউট সিল্ক ফাইবার্স, টু ড্রটাকে ঘুরিয়ে বলা হয়েছে টু পুল আউট সিল্ক ফাইবার্স ফ্রম দ্য কুকুন ইনটু সিঙ্গেল থ্রেড সো দ্যাট দে উড। তাহলে আমাদের পরবর্তী প্রশ্নের আনসার হবে রিল। তাহলে এবার আমাদেরকে বের করতে হবে এই সিল্ক only dash were allowed to produce silk. সিল্ক প্রডিউস করার অনুমোদন কাদেরকে দেওয়া হয়েছিল? only dash were allowed to wear silk. সিল্ক পরিধান করার অনুমোদন কাদেরকে দেওয়া হয়েছিল? সিল্ক used as a form of something. সিল্ককে কি হিসেবে ব্যবহার করা হয়েছিল? সিল্ক কি হিসেবে ব্যবহার হতো? তাহলে এবার আমাদেরকে বের করতে হবে কাদেরকে সিল্ক পরিধান করার অনুমোদন দেওয়া হয়েছিল, কাদেরকে সিল্ক উৎপাদন করার অনুমোদন দেওয়া হয়েছিল। এবং সিল্কটা কি হিসেবে ব্যবহার হইতো? ইউজ এজ এ ফর্ম, ফর এক্সাম্পল ফার্মার্স ট্যাক্সেস কনসিস্টেড পার্টলি অফ সিল্ক। কৃষকদের করটা সিল্ক দিয়ে গঠিত, তার মানে কর হিসেবে কৃষকরা সিল্ক আংশিকভাবে সিল্ক দিত। তাহলে আমরা যদ্দূর পড়েছিলাম তারপর থেকে দেখি।
Liu found that she could win this threat at আচ্ছা তো আমরা পড়েছিলাম to be won. While it is unknown just how much of this is true, it is certainly known that silk cultivation has existed in China for several millennia. যদিও এই গল্প কতটুকু সত্য সে ব্যাপারে কোনো সঠিক প্রমাণ নেই, তবুও এই কথা সত্য যে কয়েক হাজার বছর ধরে চায়নাতে সিল্কের চাষ প্রচলিত ছিল। Originally, silkworm fanning was solely restricted to women. শুরুতে silkworm was solely restricted. এটা restricted ছিল to women. Only শুধু মহিলারা silkworm উৎপাদন করতে পারত, সিল্ক উৎপাদন করতে পারত, and it was they who were responsible for the growing. তারাই এটা নিয়ে চাষাবাদ করতে পারত, হারভেস্টিং and weaving. Originally মূলত silkworm farming was solely restricted to women. সিল্কওয়ার্মের চাষাবাদ কেবল মহিলারাই করতে পারত, and it was they who were responsible for growing. তারাই এটা চাষাবাদ করতে পারত, হারভেস্টিং করতে পারত, and weaving করতে পারত। তাহলে only এই জায়গায় आंसर হবে only women were allowed to produce silk. এরপর সিল্ক কুইকলি গ্রো ইনটু এ সিম্বল অফ স্ট্যাটাস। এটা ছিল একটা স্ট্যাটাসের একটা প্রতীক। And originally only royalty were entitled to have clothes made of silk. শুরুর দিকে প্রাথমিকভাবে কেবল রয়্যালটি রাজপরিবাররাই were entitled to অধিকার ছিল have clothes made of silk. সিল্কের জামা কাপড় পরার অধিকার কেবলমাত্র রাজপরিবারেরই ছিল। তাহলে 4 নম্বর প্রশ্নের আনসার হবে রয়্যালটি। পরবর্তী আমাদের প্রশ্ন বের করতে হবে সিল্কটা কি হিসেবে ব্যবহার করা হতো এবং সিল্ক ইউজ ফর মেনি পারপাসেস। সিল্ক ইউজ ইজ দ্য ফর্ম অফ সামথিং। উদাহরণ হিসেবে বলছে যে কৃষকরা কর হিসেবে সিল্ক পরিশোধ করত, সিল্ক দিত। আর সিল্ক ইউজ ফর মেনি পারপাসেস অনেক কাজে ব্যবহার হইতো। এভিডেন্স ফাউন্ড অফ সামথিং মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 160 AD। অ্যারাউন্ড 160 AD তে প্রমাণ পাওয়া গেছে যে সিল্ক কিছু একটা জিনিস সিল্ক দিয়ে তৈরি হতো। তো এরপর আমরা প্যাসেজে পড়া শুরু করি। The rules were gradually relaxed over the years until finally during the Qing dynasty, even peasants, the lowest caste, were also entitled to wear silk. The rules were gradually relaxed. এই নিয়ম কারণগুলো আস্তে আস্তে শিথিল হওয়া শুরু করলো over the years, সময়ের সাথে সাথে, until finally during the Qing dynasty, এবং এক পর্যায়ে গিয়ে কিং ডাইনেস্টিতে যখন 1646 থেকে 1911 সাল পর্যন্ত কিং ডাইনেস্টিতে ইভেন পিজেন্টস এমনকি কৃষকরা, দ্য লোয়েস্ট কেস এবং সর্বনিম্ন ক্লাসের শ্রেণীর মানুষরাও were entitled to wear silk. সিল্ক পরার অধিকার রাখত। Sometimes during the Han dynasty, silk was so prized that Han ডাইনেস্টিতে সিল্কের মূল্য এত বেশি ছিল যে so prized that it was also used as a unit of currency. এটাকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হইতো। Government officials were paid their salary in silk. সরকারি কর্মকর্তাদের সিল্ক দিয়ে বেতন দেওয়া হইতো। And farmers paid their taxes in কৃষকরা তাদের কর দিত। তাহলে আমরা বুঝতে পারলাম সিল্ক ইউজ এজ এ ফর্ম অফ কারেন্সি। এটার আনসার হবে কারেন্সি।
তাহলে পরবর্তী আমরা আরেকটা প্রশ্ন পড়ে ফেলবো। তো একটা দেওয়া আছে যে সিল্ক ইউজ as for many purposes evidence found that there's something made from silk around 160 AD কোন জিনিসটা সিল্ক থেকে তৈরি হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। Silk was also used as diplomatic gifts by the emperor. গিফট হিসেবেও কূটনৈতিক উপহার হিসেবেও সিল্কটাকে ব্যবহার করত সম্রাটরা। ফিশিং লাইনস, bow strings, musical instruments, and paper were all made using silk. তাহলে ফিশিং লাইন্স, মাছ ধরার তার, বো স্ট্রিং এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাদ্যযন্ত্র এন্ড পেপার এমনকি কাগজও ওয়ার অল মেড ইউজিং সিল্ক, সিল্ক দিয়ে তৈরি হইতো। The earliest indication of silk paper being used, the earliest indication of silk paper being used, সিল্কের কাগজ ব্যবহার হইতো তার ইঙ্গিত, শুরুর দিকের ইঙ্গিত আবিষ্কার করা হয়েছে ডিসকভার্ড ইন দ্য টুম অফ নোবেল, একটা ইন দ্য টুম অফ এ নোবেল, একজন নোবেলের কবরে আবিষ্কার করা হয়েছিল। হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড অ্যারাউন্ড 168, ধারণা করা হচ্ছে যিনি মারা গেছেন 168 এডিতে। সিল্ক পেপারের ব্যবহার, ইরিগেশন অফ সিল্ক পেপার, সিল্ক পেপারের ব্যবহার উদ্ঘাটন করা হয়েছে একটা কবরে, একটা নোবেল মানুষের কবরে যার মৃত্যু হয়েছিল 168 এডি। তাহলে মেড ফ্রম সিল্ক অ্যারাউন্ড 168, এভিডেন্স ফাউন্ড অফ, তাহলে প্রমাণটা কিসের? এভিডেন্স ফাউন্ড অফ, যেহেতু এক শব্দ বলা হয়েছে এভিডেন্স ফাউন্ড অফ পেপার, এটা আনসার হবে পেপার। এরপর আমাদেরকে বের করতে হবে সিল্ক, সিল্ক রিচেস রেস্ট অফ ওয়ার্ল্ড, বিশ্বের নানা জায়গায় সিল্কটা পৌঁছে গেছে। সিল্ক রিচেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সিল্ক বিশ্বের বাকি অংশে পৌঁছে যায়। Merchants use Silk Road to take silk westward and bring back something and precious metals. বণিকরা সিল্ক রোড ব্যবহার করত সিল্কটাকে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য, and bring back something and precious metals, এবং পশ্চিম দিকে নিয়ে আসতো দামি ধাতু এবং কোন জিনিসটা সেটা আমাদেরকে বের করতে হবে। 550 AD Dash hide silkworms in canes and take them to Constantinople. তাহলে কেউ একজন লুকিয়ে সিলকওয়ার্মের ডিমগুলো বাঁশের ভিতর করে নিয়ে যেত, বাঁশের ভিতর সিল্কওয়ার্মের ডিমগুলো ঢুকাতো and take them, এবং সেগুলোকে নিয়ে যেত একটা স্থান, নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। আমাদের দুইটা প্রশ্ন বের করতে হবে, একটা হচ্ছে সিল্ক রোডে তারা নিয়ে যেত সিল্ক পশ্চিম দিকে, কিন্তু পশ্চিম দিক থেকে আনতো প্রেশারের সাথে আর কি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 550 এডির দিকে কারা বাসের ভিতরে সিল্কওয়ার্মের ডিম ঢুকিয়ে সেটা কনস্ট্যান্টিনোপলে নিয়ে যেত। Demand for the exotic fabric eventually created the lucrative trade route now known as the Silk Road. Demand for this exotic fabric, এই এক্সোটিক এই ফ্যাব্রিকের এই কাপড় ইভেন্চুয়ালি ক্রিয়েটেড, শেষমেশ সৃষ্টি করেছিল দ্য লুক্রেটিভ ট্রেড রুট, দ্য লাভজনক বাণিজ্যের পথ, নাও নোন অ্যাজ দ্য সিল্ক রোড, যেই পথের নাম বর্তমানে সিল্ক রোড। টেকিং দ্য সিল্ক ওয়েস্টওয়ার্ড, এবং এই রাস্তা দিয়ে সিল্কটা যাইতো পশ্চিম দিকে, and bringing gold, silver and wool to the east, এবং এখান থেকে গোল্ড, সিলভার এবং উলগুলো পূর্ব দিকে আনা হইতো। তাহলে
আমাদের এখানে দেখা যাচ্ছে গোল্ড, সিলভার এন্ড উল। গোল্ড এবং সিলভার এই দুইটাই হচ্ছে ধাতু, তার মানে প্রেশাস মেটালস। ধাতু ছাড়া বাকি আছে একটাই, সেটা হচ্ছে উল। তাহলে আমাদের আনসার হবে উল। তাহলে আমরা আরেকটা প্রশ্ন পড়ে নিই। সিল্ক প্রোডাকশন স্প্রেডস অ্যাক্রস মিডল ইস্ট এন্ড ইউরোপ। সিল্ক প্রোডাকশনটা মিডল ইস্ট এবং ইউরোপে ছড়িয়ে যায়। 20th century dash and other man-made fibers caused decline in silk production. বিংশ শতাব্দীর দিক দিকে কোন একটা কিছু এবং অন্যান্য ম্যানমেড ফাইবার, মানুষের তৈরি আঁশ এবং আরেকটা কিছুর কারণে সিল্কের উৎপাদনটা কমে যায়। তাহলে সিল্কের উৎপাদন কমে যায় কোন কোন জিনিসের আবিষ্কারের কারণে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। It was named the Silk Road after its more precious commodity. After its most precious commodity. কমোডিটি মানে পণ্য, সবচাইতে দামি পণ্যের নামানুসারে এই রোডের নাম সিল্ক রোড রাখা হয়েছিল। which was considered to be worth more than gold, যেটাকে ধরা হয়েছিল স্বর্ণের চেয়ে বেশি দামি। which বলতে এখানে বোঝাচ্ছে সিল্ক, সিল্ক থেকে স্বর্ণের চেয়ে বেশি দামি বলে চিন্তা করা হইতো। তাহলে আমাদের ট্রু ফলস নট গিভেন এ গোল্ডের সাথে কম্পেয়ার করে একটা প্রশ্ন ছিল, দেখা যাক। গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, আর এখানে বলা হচ্ছে which was considered to be worth more than gold, যেটা ছিল স্বর্ণের চেয়ে বেশি দামি, আর এখানে বলছে স্বর্ণটাই বেশি দামি। তাহলে আমরা পেজ থেকে দেখলাম স্বর্ণ বেশি দামি না, সিল্কটাই বেশি দামি। তাহলে আনসারটা মিললো না, বিপরীত হয়ে গেল। তাহলে আনসার হবে ফলস। এখানে আমরা একটা প্রশ্ন পড়ি। মোস্ট ট্রেডসম্যান অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশনস অফ দ্য সিল্ক রোড। The Byzantines spread the practice of silk production across the West. Byzantinরাই spread the practice of silk production. Silk প্রোডাকশনের চর্চাটা ছড়িয়ে দিয়েছিল পশ্চিম দিকে। বাইজেন্টাইন নিয়ে আলোচনা আসলে আমরা এদিকে আসবো, আর হচ্ছে মোস্ট তারা কোন দিকে ব্যবহার করতো সেটা আমরা একটু দেখবো। The Silk Road stretched over 6,000 kilometers. এটা ছড়িয়েছিল 4,000 কিলোমিটার। and going on to the Middle East এবং মিডল ইস্টের দিকে with a major trading market in Damascus, যার বাণিজ্যিক একটা বাজার ছিল ডেমাস্কে। From here the merchandise was shipped across the Mediterranean Sea. এখান থেকে এই পণ্যগুলো জাহাজে করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া হইতো। Few merchants travel the entire route. Few merchants travel the entire route. তার মানে সব বণিকরা পুরো পথ পাড়ি দিত না। Goods were handled mostly by a series of middlemen. হ্যাঁ, কয়েকটা মিডলম্যানের মধ্য দিয়ে পণ্যগুলোকে হস্তান্তর করা হইতো। মানে সমস্ত বণিকরা কিন্তু পুরো পথ পাড়ি দিত না, কিছু কিছু ক্ষেত্রে মিডলম্যানরাই, দালালরাই এই পণ্যগুলো একজনের হাত থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া হতো। তাহলে এখানে দেওয়া আছে সেকেন্ড, most tradesmen only went along certain sections of the Silk Road, আর আমাদের এখানে দেওয়া আছে few merchants, তার মানে সব মার্চেন্টসরা
পুরো পথ পাড়ি দিত না, তার মানে বেশিরভাগ মার্চেন্টসরা কম পথ পাড়ি দিত, কয়েকটা সেকশন মানে এই সিল্ক রোডের কিছু কিছু পথ দিয়ে বাকি পথগুলো অন্যান্য অন্যান্য মিডলম্যানরা হ্যান্ডেল করে নিয়ে যেত, মার্চেন্টসরা পুরোটা নিয়ে যেত না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে মোস্ট ট্রেডসম্যান অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশনস, তার মানে ফুল সেকশন যেত না, সুতরাং আনসার এটা হবে ট্রু। তাহলে এবার আমাদের তথ্য লাগবে বাইজেন্টাইনস স্প্রেড দ্য প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট, আর একটা হচ্ছে সিল্ক ওয়ার্ম মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্ট ফ্রম চায়না, exported from China. Silk yarn makes up the majority of silk. Silk yarn থেকে বেশিরভাগ সিল্ক তৈরি হয়, যেগুলো কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না, যেগুলো বর্তমানে চায়না থেকে রপ্তানি করা হয়। With the Mulberry silkworm being native to China, the country was the world's sole producer of silk for many hundreds of years. যেহেতু মালবেরি সিল্কওয়ার্মটা চায়নার স্বদেশীয়, সেহেতু এই চায়না দেশটা ওয়ার্ল্ডের একমাত্র একক সিল্ক উৎপাদনকারী হিসেবে কয়েকশো বছর প্রচলিত ছিল। The secret of silk making eventually reached the rest of the world via the Byzantine Empire. The secret of silk making, এই সিল্ক মেকিং এর গোপন কথাটা ইভেন্চুয়ালি লিকড, অবশেষে এটা ফাঁস হয়ে গেছে, সারা বিশ্বে ছড়িয়ে গেছে via the Byzantine Empire, বাইজেন্টাইনের সাম্রাজ্যের মাধ্যমে, which ruled over the Mediterranean region of Southern Europe, North Africa and Middle East during the period 3330 to 1553 AD. তাহলে এখানে বলা হয়েছে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বাইজেন্টাইনটা ছিল সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে বাইজেন্টাইন এম্পায়ার সম্পর্কে আমরা যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে which ruled over the Mediterranean region, ভূমধ্যসাগর এলাকায় তারা রাজত্ব করত, of Southern Europe, উত্তর ইউরোপ, নর্থ আফ্রিকা, মিডল ইস্ট during the period 3330 to 1453। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাউদার্ন ইউরোপ, নর্থ আফ্রিকা এবং মিডল ইস্ট। আর আমাদের প্রশ্ন দেওয়া হচ্ছে spread the practice of silk production across the west. ওয়েস্ট কথা কিন্তু এখানে কোথাও নাই, তাহলে আনসারটা হচ্ছে ফলস। তাহলে আমরা এখানে বাকি একটা প্রশ্ন আছে, সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। চায়না থেকে যে বর্তমানে সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক, বেশিরভাগ সিল্ক উৎপন্ন হয় সিল্ক ইয়ার্ন থেকে, যেটা বর্তমানে চায়না থেকে সারা পৃথিবীতে রপ্তানি করা হয়, এই তথ্যটা। আর ওইদিকে আমাদের প্রশ্নে আছে গ্যাপ ফিলের মধ্যে কে হাইড সিল্কওয়ার্ম এগস ইন কেইনস এন্ড টেক দেম টু কনস্টান্টিনোপলে কে সিল্কওয়ার্মের ডিমগুলো বাঁশের ভিতর ঢুকিয়ে নিয়ে যেত? According to another legend, আরেকটা শোনা কথা অনুযায়ী, monks working for the Byzantine Emperor Justinian smuggled silkworm eggs to Constantinople in 1550 AD. আরেকটা শোনা কথা হচ্ছে মঙ্কসরা, সন্ন্যাসীরা ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পায়ার জাস্টিনিয়ান, তাহলে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ানের জন্য যে সমস্ত মঙ্করা কাজ করতো তারা চোরা কারবারি করে নিয়ে যেত সিল্কওয়ার্মের ডিমগুলো টু কনস্টান্টিনোপলে নিয়ে যেত, ইস্তাম্বুল ইন মডার্ন ডে তুর্কি। কনস্টান্টিনোপল হচ্ছে আধুনিক তুর্কির ইস্তাম্বুল। কিভাবে নিয়ে যেত? কনসিলড ইনসাইড দ্য হলো ব্যাম্বো ওয়াকিং কেনস। হলো ব্যাম্বো ওয়াকিং কেনস, বাঁশ থেকে নির্মিত হাঁটার ছড়িতের ভিতরে করে লুকিয়ে এই ডিমগুলো নিয়ে যেত। তাহলে আমরা বুঝতে পারছি কারা নিয়ে যেত? মঙ্কসরা। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে মঙ্কস।
এরপর আমাদের একটা প্রশ্ন আছে দেখি সিল্ক প্রোডাকশন স্প্রেডস অ্যাক্রস দ্য মিডল ইস্ট এন্ড ইউরোপ আচ্ছা 20th century dash and other man-made fibers কোন একটা কিছু এবং আরো অন্যান্য মানুষের তৈরি আঁশগুলো কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন মানুষের তৈরি ফাইবার এবং আরেকটা জিনিসের কারণে সিল্কের উৎপাদন কমে গিয়েছিল সেটা কি জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে Byzantines were as secretive as the Chinese. However, Byzantine কিন্তু চাইনিজদের মতোই জিনিসগুলো লুকিয়ে রাখতো and for many centuries the weaving and trading of silk fabric was a strict imperial monopoly. অনেক বছর ধরে for many centuries the weaving and trading of silk এই সিল্ক বুনন এবং এই সিল্কের বাণিজ্যটা সিল্ক ফেব্রিকের বাণিজ্যটা একটা একচেটিয়া ব্যবসা ছিল রাজাদের একচেটিয়া ব্যবসা ছিল Then in the 7th century the Arabs conquered Persia capturing the magnificent silks in the process তাহলে then in the 7th century তে the Arabs conquered Persia আরবরা পার্সিয়া হ্যাঁ দখল করলো ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্কস ইন দ্য প্রসেস এবং এখানে তাদের এই চমৎকার ম্যাগনিফিসেন্ট সিল্কস গুলো দখল করেছিল সিল্ক প্রোডাকশন দাস স্প্রেড থ্রু আফ্রিকা সিসিলি স্পেন as the Arabs swept through these lands তাহলে সিল্ক প্রোডাকশন ছড়িয়ে পড়েছিল আফ্রিকাতে সিসিলিতে এবং স্পেনে যখন আরবরা এটা এই এলাকাগুলো দখল করেছিল Andalus in southern Spain was Europe's main silk producing center in the 10th century. তাহলে আন্দালুসিয়া তো সাউদার্ন স্পেনের আন্দালুসিয়া ছিল ইউরোপের সবচাইতে প্রধান সিল্ক উৎপাদনকারী কেন্দ্র 10 শতাব্দীতে By the 13th century, however, Italy had become Europe's leader in silk product and export. কিন্তু 13 শতাব্দী আস্তে আস্তে ইউরোপের সবচাইতে সিল্ক প্রোডাকশনের এবং রপ্তানির কাজে সেরা হয়েছিল ইতালি তাহলে এই মার্চেন্টস গুলো ভেনিসিয়ান মার্চেন্টস ইতালির ভেনিসের বণিকরা ট্রেডেড এক্সটেন্সিভলি ইন সিল্ক নিয়ে বেশি বাণিজ্য করতো and encouraged silk growers এবং সিল্ক উৎপাদনকারীদেরকে উৎসাহিত করতো টু সেটেল ইন ইতালিতে বসতি স্থাপন করার জন্য Even now silk processed in the province of Como in northern Italy enjoys an esteemed reputation. নর্দার্ন ইটালির কমো প্রভিন্সে উৎপন্ন যে সিল্ক সেটা এখনো অনেক নাম যশ আছে 20th century information আমরা এখনো পাইনি The 19th century and industrialization saw the downfall of the European silk industry 19th century and industrialization শিল্প বিপ্লবের কারণে ইউরোপের সিল্ক ইন্ডাস্ট্রির পতন ঘটেছিল cheaper Japanese silk trade in which was greatly facilitated by the opening of the Suez Canal was one of the main factors driving the trend. Cheaper Japanese silk, সস্তা Japanese silk পাওয়া যেত trade in which was greatly facilitated by the opening of Suez Canal. Suez Canal গুলোতে বাণিজ্য পথ সহজ হয়ে গিয়েছিল এবং এগুলো অনেকগুলোর কারণের মধ্যে একটা Then in the 20th century, এই যে 20th century আসলো, new man-made fibers such as nylon started to be used in what had traditionally been silk products such as stockings and parachutes. বিংশ শতাব্দীতে নতুন মানুষের তৈরি আঁশ যেমন নাইলন ব্যবহার হওয়া শুরু হয়েছে in what traditionally been silk products যেখানে আগে সিল্ক প্রোডাক্ট ব্যবহার করা হতো যেমন সাচেস স্টকিং মৌজার ক্ষেত্রে এন্ড প্যারাশুট মৌজা এবং প্যারাশুটে যেখানে আগে সিল্ক ব্যবহার করা হতো সেখানে এখন নাইলনটা ব্যবহার করা হচ্ছে তাহলে
আমাদের আনসার হবে নাইলন। নাইলন এন্ড আদার ম্যান-মেড ফাইবারস কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। তাহলে এখানে সব প্রশ্নের আনসার আমরা পেয়ে গেছি। আমাদের এখানে শুধু একটা প্রশ্ন আছে বাকি, সেটা হচ্ছে 13 নম্বর কোয়েশ্চেন। সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। এই ধরনের কোনো তথ্য আমরা এখানে পাইনি কোনো জায়গায়, সুতরাং এটার আনসার হবে নট গিভেন।